আসসালামু আলাইকুম। এসএসসি 26 আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি 26-এর কন্টেন্ট আজকে থেকে শুরু হতেছে ফিজিক্সের পদার্থবিজ্ঞান। আমি একটা প্ল্যান করছি যে পদার্থবিজ্ঞান তোমাদের শর্ট সিলেবাসে অধ্যায় আছে হলো কয়টা? অধ্যায় আছে মাত্র 7টা। শর্ট সিলেবাসে 7টা অধ্যায় আছে। এটা হচ্ছে 1 2 3 ফিজিক্স চ্যাপ্টার অধ্যায় আছে, চ্যাপ্টার আছে কয়টা? 1 2 3 চ্যাপ্টার আছে 1 2 3 4 7 8 10 4 7 8 10। এই যে তোমার এই যে চ্যাপ্টার আছে হচ্ছে কয়টা? 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা হবে এখানে 75 মার্কের। অধিক তো প্র্যাকটিক্যাল হিসেবে বাদ দিলে কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে। কত মার্কের পরীক্ষা দিতে হবে? 75 মার্কের। 25 মার্কের বাদ দাও। এই 75 মার্কের মধ্যে তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জানছো যে প্রশ্নের ধরন কিন্তু চেঞ্জ হয়েছে এই বছর থেকে। প্রত্যেক সাবজেক্টেরই প্রশ্নের ধরন চেঞ্জ হয়েছে। যে প্রশ্নের ধরনটা তোমাদের দিছে এখন, ওটা হচ্ছে অনেক পুরানো একটা প্রশ্নের ধরন। সৃজনশীল যখন নতুন তৈরি হয় সেই টাইমে এই ধরনটা ছিল। সৃজনশীল তোমাদের আগের ব্যাচ পর্যন্ত তোমাদের সৃজনশীল লেখা লাগতো কয়টা জানো? 5টা সৃজনশীল থাকতো 50 মার্ক। 5টা কি থাকতো? সিকিউ। 5টা সিকিউ থাকতো হচ্ছে তোমার 50 মার্ক। এমসিকিউ থাকতো 25টা। এমসিকিউ থাকতো 25টা, যেটা হচ্ছে 25 মার্ক। আর প্র্যাকটিক্যাল থাকতো হচ্ছে তোমাদের 25 মার্ক। এই হচ্ছে তোমাদের 100 মার্ক। এরা আগের ওল্ড জেনারেশন, মানে এর আগের যে জেনারেশন সেটা এই পরীক্ষা দিছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা চেঞ্জ দিয়ে দিছে। কিন্তু চেঞ্জ হবে। তোমাদের কোশ্চেন এখন লেখা লাগবে কয়টা বলো তো? কোশ্চেন লেখা লাগবে এবার তোমাদের দিছে 4টা সিকিউ লিখতে হবে। 4টা সিকিউ হচ্ছে তোমাদের 40 মার্ক। ঠিক আছে? 4টা সিকিউ। আগে সিকিউ দেওয়া থাকতে হচ্ছে তোমাদের 8টা। 8টার মধ্যে দেওয়া লাগতো 5টা। ঠিক আছে? 8টার মধ্যে দেওয়া লাগতো 5টা। এখন তোমাদের দেওয়া থাকতে সিকিউ হচ্ছে 7টা। 7টার মধ্যে দেওয়া লাগবে 4টা। ঠিক আছে? 7টা সিকিউর মধ্যে 4টা সিকিউ দেওয়া লাগবে। তারপরে তোমাদের শর্ট কোশ্চেন যুক্ত হয়েছে, এসকিউ। 5টা থাকবে তোমাদের হচ্ছে এসকিউ। এসকিউ কি? শর্ট কোশ্চেন, ছোট প্রশ্ন। 5টা থাকবে। 5টা 5 দুগুণ 10 মার্ক। ঠিক আছে? দেওয়া থাকবে কিন্তু 7টা। 7টার মধ্যে 5টা ছোট প্রশ্ন দেওয়া থাকবে। ছোট প্রশ্ন নিয়ে আলাদা ভিডিও দেবো। ঠিক আছে? ছোট প্রশ্ন নিয়ে অনেকগুলো ছোট প্রশ্ন একখানে গেলে আলাদা ভিডিও দেবো চ্যাপ্টার ওয়াইজ। ছোট প্রশ্ন এগুলো একদম ইজি। যেমন খুব সহজ, যেমন বেগ কাকে বলে, তারপরে সিঁড়ি দিয়ে ওঠার সময় কষ্ট বেশি হয় এবং সিঁড়ি নামার সময় কষ্ট কম হয় কেন, এমন ছোট ছোট প্রশ্ন দিবে, যেগুলো 2 মার্ক করে থাকবে। 2 মার্কের প্রশ্ন, 5টা লিখলে 10 মার্ক। এই যে সিকিউ একটা কমায় এই প্ল্যানটা করছে এখন। এটা আগে এই নিয়মটা ছিল। আর এমসিকিউ হলো 25 মার্ক। আর বাকি সব ঠিক আছে। প্র্যাকটিক্যাল 25। এই হলো তোমাদের 100 মার্কের পরীক্ষা। এটা তোমাদের, এটা হলো পুরাতন। ঠিক আছে? এখন কিন্তু কোশ্চেন এমন হবে। এখন আমরা এই ক্লাসের মধ্যে শুধুমাত্র আমরা সিকিউ, আমরা এই যে একটা সিরিজ শুরু করতেছি আজকে থেকে ফিজিক্সে, তোমাদের এই 7টা চ্যাপ্টারের শুধুমাত্র আমরা সিকিউ ক্লাস রেকর্ড করে দেবো। লাইভে একটু যে নেট সমস্যা দেয়, অনেক সমস্যা দেখা দেয়, এই যে রেকর্ডেড ক্লাস ওটার জন্য ভালো, তোমাদেরও সময় বাঁচে। লাইভ দেবো তোমাদের পরীক্ষার টাইমে গিয়ে, তখন লাইভে 1 শট হবে। এখন এটা 1 শট ছোট, সেটা হচ্ছে তোমাদের দেখি কয়টা করে চ্যাপ্টার এক ক্লাসে দেওয়া যায়। একটা দিতে যদি দেখি যে লং হয়ে গেছে তাহলে শেষ করে দেবো। নেক্সট রেকর্ডেড ক্লাসে পরের চ্যাপ্টার পাবা। যদি 2টা একখানে করে দেওয়া যায় তাও দেবো। দেখবো আগে কতক্ষণ লাগে। সব কিছু সাজানো আছে এই ক্লাসগুলোতে। আমি শুধু সূত্রগুলো দেবো, কনসেপ্টটা বোঝাবো, প্রত্যেক টাইপের একটা করে সৃজনশীল করাবো, বোর্ড সৃজনশীল। আর ছোট প্রশ্ন নিয়ে আলাদা ভিডিও থাকবে, এমসিকিউ নিয়ে হলো পরে থাকবে। আপাতত আমরা সৃজনশীলগুলো সলভ করি। তাহলে এটা হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বলতে হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ আর বায়োলজির প্রশ্নের ধরন এখন এমন। ঠিক আছে? এখন আজকে আমরা শুরু করবো কি দিয়ে? আজকে আমরা শুরু করবো পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়টা দিয়ে, ভৌত জগৎ ও পরিমাপ। তাহলে আজকে আমরা শুরু করতেছি ভৌত জগৎ ও পরিমাপ দিয়ে। চ্যাপ্টার 1, ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ ও পরিমাপ। তাহলে দেখো, ভৌত জগৎ ও পরিমাপ অধ্যায়টা, এই অধ্যায়টা আমরা সূত্রগুলো জানি। প্রথমত এই অধ্যায়টা একটু মাপামাপি এগুলো। ঠিক আছে? পরিমাপ করা অধ্যায়। তাহলে দেখো, এই অধ্যায়ে আমাদের প্রথম যে একটা সূত্র আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে ভিসি সমান S/n। ভিসিটা কি? ভিসি হচ্ছে তোমার ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে? ভার্নিয়ার ধ্রুবক। এসটা কি? এস কি, এন কি, পরিচয়গুলো তো তোমার জানা লাগবে নাকি, নাহলে তুমি সৃজনশীল করতে পারবে না। এস হচ্ছে তোমার ক্ষুদ্রতম প্রধান স্কেলের ক্ষুদ্রতম একক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম একক। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ।
প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, এক ঘরের দৈর্ঘ্য, এক ভাগ না, এক ঘরের দৈর্ঘ্য, এক ঘরের দৈর্ঘ্য। তারপর এন কি? এন হচ্ছে তোমার নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্য ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, মানে তোমার ভার্নিয়ার ভাগ সংখ্যা, ভার্নিয়ার ভাগ সংখ্যা, ভার্নিয়ার ভাগ সংখ্যা। বুঝতেছো? এই সূত্রটা হচ্ছে এটি, ভিসি সমান এস বাই। দ্বিতীয় আরেকটা সূত্র আছে, যে সূত্র হচ্ছে তোমার এল সমান এম, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিজি। ঠিক আছে? এল কি? তুমি কোনো কিছু একটা দৈর্ঘ্য নির্ণয় করতেছো, এল হচ্ছে তোমার দৈর্ঘ্য, এমটা হচ্ছে তোমার প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে তোমার ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন, সমপাতন, আর ভিসি তো লেখাই দিচ্ছি ভার্নিয়ার ধ্রুব। এটা হচ্ছে তোমার আরেকটা সূত্র। 3 নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে তোমার, এটা এভাবে লিখলে মানে সূত্রটা বোঝা যায় না, পরেরগুলো থেকে সাইডে লিখে দেবে। একটা তোমার পিস দিয়ে সূত্র, এলসি লঘিষ্ঠ গুণন সমান পি বাই এন। এলসি হচ্ছে তোমার লঘিষ্ঠ গুণন, এলসি কি? লঘিষ্ঠ গুণন, লঘিষ্ঠ গুণন। তারপরে তোমার এন হচ্ছে তোমার কি? এন 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 এন, এন তো দেখা দিচ্ছে উপরে যেটা এন, এখানেও সেটাই এন। ঠিক আছে? আর হচ্ছে তারপরে একটু চেঞ্জ আছে, সেগুলো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা, স্কেলের মোট ভাগ সংখ্যা। আর পিতে হচ্ছে তোমার পিচ, পিচ। ঠিক আছে? এগুলা কোনটা কি এটা তোমরা অধ্যায় যখন বিস্তারিত পড়ছো তখন তোমরা এটা পড়ছো। এখন আমাদের বিস্তারিত না, এটা হচ্ছে ওয়ান শর্ট, ছোট, সব ক্লাসটা ছোট করে দেবো। ঠিক আছে? তারপরে দেখো আরেকটা আছে, স্যার ডি সমান শর্ট। আচ্ছা, তারপর একটা আছে ডি সমান ব্যাস নির্ণয় করার সূত্র, এল প্লাস সি ইন্টু এলসি, এল প্লাস সি ইন্টু এলসি। এটা হচ্ছে তোমার স্ক্রু গজের ক্ষেত্রে। ঠিক আছে? স্ক্রু গজের ক্ষেত্রে ডিটা হচ্ছে তোমার ব্যাস, বাকিটা যদি ম্যাথ করতে সব সহজ হয়েছে। তারপরে দেখো আরেকটা আছে ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। 5 নম্বর আপেক্ষিক ত্রুটি, ওটা রিফ্লেকশন করে না লিখি, নিচে দেখা যায়? হ্যাঁ যায়। তাহলে 5 নম্বর দেখো আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত মান। এই পরিমাপকৃত মানটা তোমার হতে পারে সেটা দৈর্ঘ্য, হতে পারে ক্ষেত্রফল, হতে পারে আয়তন, যে কোনো কিছু হতে পারে। পরিমাপকৃত ক্ষেত্রফল বা পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত আয়তন, যেটা হতে পারে, গুণন 100%। শেষ। এই কয়টা জিনিস তোমার জানা থাকলে তুমি এখন সৃজনশীল করতে পারবে। এই কয়টা জিনিস শুধুমাত্র মনোযোগ দিয়ে মনে রাখো। ঠিক আছে? এই কয়টা বিষয়। এখন একটা সৃজনশীল আমরা তুলি, সৃজনশীল দিয়ে শুরু করবো। একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ক্ষেত্রফল ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল। একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পাওয়া গেল, পরিমাপ করে পাওয়া গেল কত? 6.48 সেন্টিমিটার। তারপরে আবার বলছে যেখানে প্রধান স্কেল পার্ট এখানে প্রধান স্কেল পার্ট হচ্ছে 6.4 সেন্টিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের 19 ঘরের সমান, 19 ঘরের সমান। পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, 4% ত্রুটি আছে।
4% পিটি আছে। গ নাম্বার বলছে ভার্নিয়ার সমাপতন কত, ভার্নিয়ার সমাপতন কত, ভার্নিয়ার সমাপতন কত। এটা দেখো, এটা আসছিল হচ্ছে রাজশাহী বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2024। দেখো এটা দিয়ে আমরা শুরু করি। দেখো সৃজনশীলটা দেখো, বলছে একটা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটা ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে ঘনকের এক ভর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। প্রধান স্কেল পাঠ দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের 20 ঘর, মূল স্কেলের মানে প্রধান স্কেলের 19 ঘরের সমান। পরিমাপে 4% ত্রুটি আছে। ভার্নিয়ার সমাপতন কত? ভার্নিয়ার সমাপতনটা কি সেটা আগে বলতো। আগে ভি না, ভার্নিয়ার সমাপতন ভি না, ভি এর মানটা চাইছে। ভি এর মান আমরা কোন সূত্রে পাই? তখন হচ্ছে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এই সূত্রটা দিলে এখান থেকে আমি শুধু ভি এর মানটা বের করলে হবে না, এখান থেকে আমি শুধু ভি এর মানটা বের করলে হবে না, কিন্তু একটা সমস্যা আছে। এখানে দেখো তো কোনোখানে ভিসির মান দেওয়া আছে, এম এর মান কিন্তু আছে এখানে, আমি মানগুলো আমি বসাই। এম কি? প্রধান স্কেল পার্ট 6.4 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার। তারপরে দেখো ভি এর মানটা আমি বের করবো। দৈর্ঘ্য কি দেওয়া আছে? দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্য প্রধান স্কেল পার্ট এত, এই যে দৈর্ঘ্য পরিমাপ করতে পাওয়া গেছে হচ্ছে তোমার 4.8, দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে হচ্ছে 4.8, 6.48 সেন্টিমিটার। ওকে, তারপরে আমার চাইছে কি ভি চাইছে, কিন্তু আমার ভিসি নাই। এখন আমার ভিসির মানটা আগে বের করা লাগবে, তারপরে আমি এখান থেকে ভি এর মানটা বের করবো। তাহলে ভিসির মান আমি কিভাবে বের করবো? দেখো এখানে সুন্দর করে দেখো, ভিসি সমান আবার আমরা জানি এস বাই এন, উপরে আগে লিখি, আগে আমরা ভিসিটা বের করি। ভিসি সমান আমরা জানি এস বাই এন। এখন শোনো, আমরা এখানে এন এর মানটা জানি 20, এন এর মান দেখো 20, ভার্নিয়ার স্কেলের কর সংখ্যা 20, তাই না? কিন্তু এখন এখানে তোমার ইয়ের মানটা কত, এস এর মানটা কত? এস এর মান বলছে, এস এর মানটা হচ্ছে তোমার কি নির্দিষ্ট ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তোমাকে এখানে বের করে নেওয়া হবে। সেটা হচ্ছে এই দুইটা পার্টের পার্থক্য হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। দুইটা পার্টের পার্থক্য 20 আর 19 এর পার্থক্য, ঠিক আছে? পার্থক্যটা তোমাকে আগে বের করে নেওয়া লাগবে, পার্থক্য তোমাকে বের করে নেওয়া লাগবে। ওটা হচ্ছে তোমার এস এর মান, কারণ এখানে সরাসরি এস এর মানটা তোমাকে দিয়ে দেয়নি। তোমার পার্থক্য বের করা হবে 20 মাইনাস 19 সমান 1, তারপরে 1/20, 0.5 মিলিমিটারে আসে। এটাকে সেন্টিমিটার করতে হবে, 0.05 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। ভিসির মান হয়ে গেছে। এখন আমি বের করবো কিসের মান? এখন আমি এই সূত্রে বসাই, এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এখান থেকে আমি এখন ভি এর মানটা বের করবো। এখান থেকে আমি কার মান বের করবো? ভি এর মান। এল এর মান এল, আচ্ছা এটাকে দেখলাম এম প্লাস ভি ইন্টু ভিসি সমান এল। আমি এখান থেকে ভি এর মানটা বের করবো, বাকি সবগুলো ওদিক পাঠাই দাও। এমটা ওদিক গিয়ে হবে হচ্ছে মাইনাস ভি ইন্টু ভিসি সমান এল মাইনাস এম। তারপরে তোমার ভিসি ওদিক পাঠাই দাও, হয়ে যাবে ভাগ। ভি সমান এল মাইনাস এম ডিভাইডেড বাই ভিসি, শুধু বসাই দাও। এল এর মান কত? এল এর মান 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড বাই 0.05 সেন্টিমিটার, তাই না? 0.05, সরি এইটা আসে হচ্ছে 0.05 মিলিমিটার, তার মানে 0.005 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে এটার মানটা এখন বসে দাও, 0.005। ক্যালকুলেশন করে কত আসে? হচ্ছে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটর। এখন শুধু এটা ক্যালকুলেশন করবে, 6.48 মাইনাস 6.4 ডিভাইডেড বাই 0.005 আসলে হচ্ছে 16। এখানে ভাগের সমাপতন তোমার 16, ভাগের সমাপতন হচ্ছে 16। এটা হচ্ছে আনসার। এটা বুঝতে পারলে এই টাইপের সব বুঝতে পারো। আমি প্রত্যেক টাইপের একটা করে নিছি, প্রত্যেকটা নিয়মের একটা করে সৃজনশীল নিছি। এটার গজ যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি ভাগের সমাপতন ইজিলি বের করতে পারবে। পরীক্ষায় মনে করো ভাগের সমাপতন না দিয়ে সবকিছুর মান দিছে, এম এর মানটা চাইছি, তখন তোমার ভি এর মান দেওয়া আছে, এইভাবেই বের করো, ঠিক আছে? আর ভিসির মান কিভাবে বের করতে তো দিছি, এস এর মান যে সরাসরি না পাও, পার্থক্য বের করবে। যে দুটো পার্ট দেওয়া আছে, দুটো পার্টের পার্থক্য বের করবে, ওটা এস এর মান। তারপরে তুমি ভিসির মানটা বের করবে। এবার চলো ঘতে যাই। এবার চলো ঘ নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ঘ নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। এটা ঘ নাম্বারটা তোমারও সিকিউর ভয়ে আসার সম্ভাবনা আরো বেশি, ঠিক আছে? দেখো ঘ নাম্বারটা দেখো, ত্রুটি নির্ণয় বলছে ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি
পরিমাপটি যথেষ্ট যথেষ্ট নির্ভরযোগ্য কিনা, নির্ভরযোগ্য কিনা কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করি, গাণিতিকভাবে ব্যাখ্যা। দেখো এই যে তোমার ত্রুটি নির্ণয় করতে বলছে, ঠিক আছে, এখানে এই যে তোমার ত্রুটি নির্ণয় করতে বলছে, খেয়াল করে দেখো এই যে তোমার যে উপরে তথ্য দিছে দিয়ে বলছে এবার ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে পরিমাপটি যথেষ্ট কিনা ব্যাখ্যা করো। দেখি আমি পরিমাপটা যথেষ্ট কিনা, আমি একটা ত্রুটি বের করি। আগে দেখো আমার পরিমাপকৃত দৈর্ঘ্য এটা না, হ্যাঁ এটাই তো আমার, এটা আমার পরিমাপকৃত দৈর্ঘ্য, তাই না? লেখো পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য যেটাকে এল দ্বারা প্রকাশ করবো। এল সমান কত? 6.48 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার পরিমাপকৃত দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখন দেখো তার পরিমাপকৃত দৈর্ঘ্য হচ্ছে এটা। এবার তোমার যান্ত্রিক ত্রুটিটা তুমি বের করে নাও, যান্ত্রিক ত্রুটি। তাহলে তুমি কি বের করবা? যান্ত্রিক ত্রুটি বের করবা। যান্ত্রিক ত্রুটিকে ই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? প্লাস মাইনাস, এখানে তোমার ত্রুটিটা এইটার থেকে বেশি হইতে পারে, এটার থেকে কম হইতে পারে। কত? 6.48 এর 4%, এর কত পার্সেন্ট? 4%। তার মানে কত আসে? প্লাস মাইনাস এটা, তাহলে এখন 6.48 ইন্টু 4/100 কত আসে? যান্ত্রিক ত্রুটি আসে হচ্ছে তোমার প্লাস মাইনাস 0.2592 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমার যান্ত্রিক ত্রুটি। হয় তোমার ত্রুটি এতটুকু বেশি হয়েছে, নাহলে এতটুকু কম হয়েছে, ঠিক আছে? এতটুকু তো বুঝছো, পরিমাপকৃত দৈর্ঘ্য বের করছি, আর ওখান থেকে তারপরে আমি যান্ত্রিক ত্রুটিটা বের করছি। এখন আমি কি করবো দেখো, এখন আমার সর্বোচ্চ দৈর্ঘ্য কত হতে পারে বলো তো? এতটুকু আমার ত্রুটি হয়েছে, আমি মাপছি এতটুকু, মনে করো এটা একটা দণ্ড ছিল, আমি মাপছি এটা হলো 20 মিটার। এখন তোমাকে বলছে তোমার এক প্লাস মাইনাস 1 মিটার ত্রুটি আছে, তার মানে আমার সর্বোচ্চ মাপটা কত হতে পারে? হয় আমি 1 মিটার কম মাপছি, নাহলে আমি 1 মিটার বেশি মাপছি। কারণ আমার সর্বোচ্চ মান হতে পারে 21 আর সর্বনিম্ন হতে পারে 19, এটাই তো। ওইটা এই ক্ষেত্রে ওইটা। আর যান্ত্রিক ত্রুটি এত, আমার হয় আমি পরিমাপ করছি এর থেকে এতটুকু কম, নাহলে এতটুকু বেশি, দুটো একটা তো পরিমাপ করছি। তাহলে আমি দেখি আগে সর্বোচ্চ মান, সর্বোচ্চ কি? সর্বোচ্চ দৈর্ঘ্য। সর্বোচ্চ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করবো? আমি এল দিছি না, এবার L1, আর সর্বনিম্ন দৈর্ঘ্যকে আমি L2 দ্বারা প্রকাশ করি। কত? এইটার সাথে এটা যোগ করে দাও, 6.48 যোগ 0.2592 কত আসে? আসে হচ্ছে 6.1392 সেন্টিমিটার। তাহলে এবার দেখো, তাহলে সর্বনিম্ন ত্রুটি কত? সর্বনিম্ন দৈর্ঘ্য L2, তাহলে এই 6.48 থেকে তাহলে মাইনাস করে দাও তোমার ত্রুটিটা, 0.2592 আসে কত? আসে হচ্ছে তোমার 6.2208 সেন্টিমিটার। তাহলে তোমার সর্বোচ্চ পরিমাপ এটা, নাহলে সর্বনিম্ন এটা। তোমার পরিমাপটা এই দুটার ভিতরেই আছে, তোমার পরিমাপটা ওই দুটার ভিতরেই আছে। এখন তুমি কি করবে? এখন তোমার ক্ষেত্রফল, তুমি এবার বলছে কি এখানে ক্ষেত্রফলের কথা বলছে না, আমি তো একদম দৈর্ঘ্য ধরে করতেছি। তাহলে এবার ক্ষেত্রফলটা বের করো। এবার আমার হচ্ছে সর্বোচ্চ ক্ষেত্রফল আগে বের করো, পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল। পরিমাপকৃত ক্ষেত্রফল কোনটা? যেটা তুমি পাইছো, এটার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল কি স্কয়ার না? বাহু স্কয়ার। তাহলে 6.48 স্কয়ার কত হয়? 6.48 হ্যাঁ আসলে 41.9904 সেন্টিমিটার। এবার আমি সর্বোচ্চ ক্ষেত্রফল আর সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করি। সর্বোচ্চ ক্ষেত্রফল কি? L1 এর উপর স্কয়ার, তার মানে কত আসে? এটার উপর স্কয়ার দাও, 6.1392 এর উপর হচ্ছে স্কয়ার, তাহলে কত আসে? আসে হচ্ছে এটা 45.4168 সেন্টিমিটার। তাহলে এবার তুমি সর্বনিম্ন ক্ষেত্রফলটা বের করো। সর্বনিম্ন ক্ষেত্রফল L2 এর উপর দেওয়া স্কয়ার। L2 কত? 6.2208 এর উপর দেওয়া স্কয়ার, 08 এর উপর দেওয়া স্কয়ার। আসে কত? আসে হচ্ছে তোমার 38.6984 সেন্টিমিটার স্কয়ার। কিন্তু সেন্টিমিটার স্কয়ার, সেন্টিমিটার দিলে একদম ক্লোজ হয়ে দিবে পরীক্ষায়। ক্ষেত্রফল যেহেতু সেন্টিমিটার স্কয়ার। এখন দেখো এই যে হিজিবিজি লিখতেছে, যদি তুমি সিরিয়াল অনুযায়ী বোঝো তাহলে ম্যাথ একদম ইজি। প্রথমে আমি লিখছি পরিমাপকৃত মান দৈর্ঘ্য L সমান এত, যান্ত্রিক ত্রুটিটা বের করছি, সর্বোচ্চ দৈর্ঘ্য বের করছি, যান্ত্রিক ত্রুটিটা যোগ করে দিয়ে, সর্বনিম্ন ত্রুটি বের করছি, যান্ত্রিক ত্রুটিটা বিয়োগ করে দিয়ে, তারপর পরিমাপকৃত ক্ষেত্রফল বের করছি, যেটা আমি পরিমাপ করে দৈর্ঘ্য পাইছি ওটার ক্ষেত্রফল বের করছি শুধু, বাহু স্কয়ার। আর সর্বোচ্চ ক্ষেত্রফল বের করছি, সর্বনিম্ন ক্ষেত্রফল বের করছি। এবার আমি কি করব?
এবার আমার ক্ষেত্রফল জনিত ত্রুটিটা বের করবে, অতএব ত্রুটি। এটা কিন্তু তোমার চূড়ান্ত ত্রুটি হবে না, আগে শুধু ত্রুটি হবে, ওখান থেকে চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। ত্রুটি ত্রুটি তোমার হচ্ছে মডুলাস। ত্রুটি কি জানো? তোমার কতটুক ত্রুটি হয়েছে, কতটুক ত্রুটি হয়েছে ক্ষেত্রফল পরিমাপে। ওরা তো বলছে আমার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি এতটুকু হয়েছে, কিন্তু ক্ষেত্রফল পরিমাপে কত হয়েছে? তুমি যেটা মাপছো ওখান থেকে সর্বোচ্চটা বাদ দাও, আবার তুমি যেটা মাপছো ওখান থেকে সর্বনিম্নটা বাদ দাও, তাহলে যেটুকু পরে থাকে ওইটুকুই তো তোমার ত্রুটি হয়েছে। তাহলে দেখো আমি মাপছি যেটা, কোনটা মাপছি, আমি সর্বোচ্চটার থেকে যেটা মাপছি ওটা বাদ দিই। সর্বোচ্চ কোনটা? এই যে সর্বোচ্চ 45.4168। এখান থেকে মাইনাস করো তোমার যেটা তুমি পরিমাপকৃত ক্ষেত্রফল, ওই এই যে 41.9904। কত আসে এটা? এটা আসে হলো 3.43 সেন্টিমিটার স্কয়ার। 3.43, ঠিক আছে, 3.43 সেন্টিমিটার স্কয়ার, 3.43 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। মডুলাস দিবে, মডুলাস মাইনাস আসলে মাইনাস মান নেওয়া যাবে না। তারপরে এবার সর্বনিম্ন, সর্বনিম্ন তুমি যেটা পরিমাপ করছো ওইখান থেকে তুমি সর্বনিম্নটা বাদ দাও। সর্বনিম্ন কত? 38.6984। কত আসে এটা? এটা আসে হচ্ছে তোমার 3.9 সেন্টিমিটার স্কয়ার। তুমি সবসময় সর্বোচ্চটা নিবে, তোমার ত্রুটি সর্বোচ্চ ত্রুটিটাই নিবা, সর্বনিম্ন নিবা না, ঠিক আছে। সবসময় সর্বোচ্চটাই হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি। অতএব চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি, তুমি কিন্তু আপেক্ষিক ত্রুটি বের করতেছো। চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান, পরিমাপকৃত ক্ষেত্রফল তো পাইছি, চূড়ান্ত ত্রুটিটা পাইতে হবে না। সর্বোচ্চটা হচ্ছে তোমার চূড়ান্ত ত্রুটি 3.43 সেন্টিমিটার। অতএব আব্দুল ত্রুটি, আপেক্ষিক ত্রুটি মানে আব্দুল ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান তোমার হচ্ছে চূড়ান্ত ত্রুটি 3.43 ডিভাইডেড বাই তোমার পরিমাপকৃত ক্ষেত্রফল কই গেল? ওই যে 41.9904 ইন্টু 100%, 100%, এটা এখন যা আসে 8.16%। শেষ। আপেক্ষিক ত্রুটি তুমি বের করলা, তুমি আপেক্ষিক ত্রুটি বের করলা 8.16। অ্যান্সারটা এখানে রিফ্লেকশন হইতেছে, বলে দিলাম মুখের মধ্যে 8.16%। এখন দেখো আপেক্ষিক ত্রুটিটা তোমার তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে তোমার প্রশ্নে যা বলছে ওটা সঠিক। ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপের আপেক্ষিক যথেষ্ট, হ্যাঁ যথেষ্ট। যেহেতু লাস্টে লিখবা, যেহেতু আপেক্ষিক ত্রুটিটা অতি সামান্য তাই যথেষ্ট নির্ভরযোগ্য, ঠিক আছে। শেষ, একটা সিকিউ শেষ। এবার আমরা নেক্সটে যাবো। নেক্সট আমরা করবো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। হিজিবিজি লাগতে পারে কিন্তু একদম সহজ, হিজিবিজি লাগলেও একদম সহজ। এবার নেক্সটে যাই, দেখো নেক্সট তাড়াতাড়ি করাইতেছি জানি ক্লাসের দৈর্ঘ্য বেশি না হয়, কারণ ফোনে স্পেস কম। নেক্সট দেখো, নেক্সট আমরা করবো যেটা, ওটা হচ্ছে 2 নাম্বার, যেটা হচ্ছে তোমার চট্টগ্রাম 24 সালে আসছে কোশ্চেনটা। দেখো একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল, এলে উদ্দীপকগুলো বড় বড়। একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য, ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার ধ্রুবক কত? এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে তোমার, ভার্নিয়ার ধ্রুবক দিছে 0.005 সেন্টিমিটার। ওকে, সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা, একটা লোহার ফাঁপা কি হয়েছে? একটা লোহার ফাঁপা বক্সের বাহিরের ও ভিতরের দৈর্ঘ্য, বাহিরের এবং ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2, ওকে। স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 L2 পরিমাপের ক্ষেত্রে, স্লাইড ক্যালিপার্স দিয়ে
দিয়ে পরিমাপের ক্ষেত্রে কি আছে, পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল যথাক্রমে 80 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার। এতটুকু বুঝলেন। তারপরে দেখো ভার্নিয়ার সমপাতন দুইটার ক্ষেত্রে দিয়ে দিচ্ছি। ভার্নিয়ার সমপাতন কত 9 ও 6। এবার তোমার গ নাম্বারে বলছে স্লাইড ক্যালিপারটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে। স্লাইড ক্যালিপারসের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে। মূল স্কেলের কত ভাগের সমান হবে। দেখো এটা পারবে কি বলছে যে একটা স্লাইড ক্যালিপারসের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.05 সেন্টিমিটার। আমরা ডাটাগুলো আগে লিখে নিই। দেখো এখানে কি আছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার। ওকে, এই যে আমাদের ভার্নিয়ার সমপাতন ভার্নিয়ার ধ্রুবক দিয়েছেন, এটা হচ্ছে আমাদের ভিসি ভার্নিয়ার ধ্রুবক। পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বক্সের বাইরে এবং ভিতরে দৈর্ঘ্য দেওয়া আছে L1 আর L2 যখন মাপতে গেছে তখন প্রধান স্কেল পার্ট এটা হলো তোমার মনে করো প্রথমটার M1, এটা হচ্ছে দ্বিতীয়টার M2। ভার্নিয়ার সমপাতন এটা হচ্ছে প্রথমটার V1, এটা হচ্ছে দ্বিতীয়টার V2। ঠিক আছে, বলছে স্লাইড ক্যালিপারসের ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে। ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান হবে। এটা যেন আমার এই ডাটাগুলো দরকার নেই, উপরে একটু খুলে। আমরা জানি কি ভিসি সমান S/N। ঠিক আছে, S/N। আমরা আগের অঙ্কটা মনে আছে পার্থক্য বের করছিলাম। এখানে পার্থক্য দুইটা চাইছে। 20 আর 19 আসছিল না এর আগের বার, যেটার মধ্যে পার্থক্য বের করে 1 আনছিলাম। এবার দেখো দেওয়া আছে 19 আনা লাগবে। ঠিক আছে, দেখো মানে ওইটা একটু উল্টা পাশে করো। আমরা জানি বিসি সমান S/N, তাই না? বিসির মানটা বসানো আছে। তুমি এখান থেকে কিসের মানটা আনবা? এন এর মানটা আনবা। বিসির মান হচ্ছে 0.005 সমান এস এর মান হচ্ছে 1। এই যে 1 মিলিমিটার দেওয়া আছে, ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 ডিভাইডেড বাই আমি এন এর মানটা বের করব। এন এর মান কত আসে? এন এর মান আসে হচ্ছে তোমার 20। তার মানে তুমি একটা পেয়ে গেছো। একটা কিন্তু তুমি অলরেডি পাইছো। কোনটা পাইছো? এন কি? এন হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তুমি পেয়ে গেছো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা পাইছো। এই যে এতটুকু আমি পাইলাম। কারণ আমার লাগবে মূল স্কেলের ভাগ সংখ্যাটা, মানে আরেকটা লাগবে 19 ঘর। এটা কি? এটা হচ্ছে 19 ঘর। এবার দেখো আবার এস সমান আমরা কি জানি? পার্থক্য না? হ্যাঁ, পার্থক্য। বিসি সমান আবার জানি না পার্থক্যটা। এই যে পার্থক্যটা, ওটাকে এইভাবে প্রকাশ করা হয়, বিসি সমান S - S। আগের ডাইরেক্ট পার্থক্য লিখে বের করছিলাম। এখন দেখো এখান থেকে আমাদের এখন এক্স এর মানটা পাইলেই হয়েছে। এস এর মান জানি, ভিসির মান জানি, তাহলে তুমি এখন ভিসির মানটা বসাও। আচ্ছা, এক্স এর মান তাহলে কি হয়? S প্লাস ভিসি S মাইনাস ভিসি। প্লাস হতে গেলে মাইনাস হবে, এই মাইনাস হতে গেলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে এবার এস এর মান কত? 1 মাইনাস 0.005 কত হয়? 19, তাই না? না, 0.95 আসে। সরি, 0.95 আসে, কিন্তু এটা মিলিমিটারে আসে। মিলিমিটার আসে, 1টা মিলিমিটারে দেওয়া। ঠিক আছে, এটা মিলিমিটারে আসে। সেন্টিমিটারে নাও, দেখো আসবে 19 সেন্টিমিটার। ঠিক আছে, 19 সেন্টিমিটার। না, এখন আসেই, এটা 19 সেন্টিমিটার আসে না। একটু দেখো, তাহলে দেখো এবার দেখো তোমার কত। এটা এক ঘরের জন্য এটা হচ্ছে তোমার পার্থক্যটা, এক ঘরের জন্য। কিন্তু আমাদের দরকার কয় ঘরের জন্য? 20 ঘরের জন্য। অতএব 20 ঘরের জন্য এসে তুমি 20 গুণ করে দাও। 0.95 ইন্টু 20 কত আসে? 0.95 ইন্টু 20, তাহলে আসে 19 মিলিমিটার। তার মানে 19 ঘর। অতএব 19 ঘর। এটা এখন লাস্টের ভাষায় বসাতে পারো। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20 ঘর, আর পূর্ণ স্কেলের ভাগ সংখ্যা 19 ঘর। 20 ঘর 19 ঘর, অ্যান্সার শেষ। এটা আশা করি পারবা। সহজ। তোমার ভয় দেই ঘ।
এবার আসি আমরা ঘয়ে। ঘয়ে বলছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর দিছে। 1 ঘন সেন্টিমিটার লোহার ভর কত? 1 ঘন সেন্টিমিটার লোহার ভর হচ্ছে 7.2 গ্রাম, 7.2 গ্রাম, 7.2 গ্রাম। ঠিক আছে, 7.2 গ্রাম হলে 2 গ্রাম হলে কি বলছে, হলে বক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা, বক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা ব্যাখ্যা করো। লোহার ভর 2 কেজি হবে কিনা ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এবার দেখো, এটা দেখো একটু, আমরা আগে দেখি এইখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম, তাহলে এই পুরোটা এখানে যে যতটুকু মাপছে ওইটার ভর 2 কেজি হবে কিনা দেখি। ওই কতটুকু মাপছে আগে ওটা তো আমাকে বের করা লাগবে নাকি। দেখি আমি প্রথমটার ক্ষেত্রে আমি দৈর্ঘ্যটা বের করি, তারপরে আমি দেখবো এখানে কোন ঘন সেন্টিমিটার আছে, মানে কতটুকু আছে সেটা আমি তো আগে বের করবো। এখানে কতটুকু আছে, এই যে মাপছে L1 L2 দৈর্ঘ্য যে মাপছে, দৈর্ঘ্যটাই তো বলেন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা বের করে নাও, তারপরে তুমি আয়তন বের করবা, তাহলে ঘনতায় চলে আসবে, তাহলে দেখবো আমরা কতটুকু আছে। 1 ঘন সেন্টিমিটার জন্য এত গ্রাম, তাহলে যত গ্রাম আছে অত জন্য কত, এটা বের করতে পারবো। দেখা যাবে প্রথমে দেখি L1 এর ক্ষেত্রে আসো। L1 এর ক্ষেত্রে সূত্র কি জানি, M1 প্লাস V1 ইন্টু VC। M1 কত, M1 কত, M1 এই যে 80 সেন্টিমিটার, 80 ইন্টু V1 9 ইন্টু VC কত 0.005, 0.005। প্রথমটার দৈর্ঘ্য কত, প্রথমটার দৈর্ঘ্য কত, প্রথমটার দৈর্ঘ্য আসে হচ্ছে তোমার কত আসে, কত আসে 8.045, 8.045, 8.045 সেন্টিমিটার। প্রথমটা হচ্ছে তোমার 8.045 সেন্টিমিটার, 8.045 সেন্টিমিটার। বুঝতে পারছো? 8 না, এটা 80 মিলিমিটার আসে। আমি ডাইরেক্ট সেন্টিমিটারে নিছি, ডাইরেক্ট সেন্টিমিটারে নিছি, তুমি এটা মিলিমিটারে রাখতে পারো, কিন্তু সেন্টিমিটারে নেওয়া ভালো, কারণ এখানে ঘন সেন্টিমিটার আছে। 80.45, 80.45 মিলিমিটার, তার মানে 8.045 সেন্টিমিটার। ঠিক আছে, এত সেন্টিমিটার। এবার L2 দৈর্ঘ্যটা তুমি বের করো, দ্বিতীয় বস্তুটা, ওটার M2 প্লাস V2 ইন্টু VC। L2 এর মান কত, L2 এর মান দেওয়া আছে 60, প্লাস V2 এর মান হচ্ছে তোমার 6 ইন্টু VC 0.005। এটা আসে তোমার কত মিলিমিটার, এটা আসে হচ্ছে তোমার 60.3 মিলিমিটার, 60.3 মিলিমিটার। যেটাকে তুমি সেন্টিমিটারে নাও, কারণ ঘন সেন্টিমিটারে দেওয়া আছে, এটা আসে 6.03, 6.03 সেন্টিমিটার। ওকে, তাহলে এটা তুমি এখন আয়তন বের করো। তুমি দৈর্ঘ্য পাইছো, প্রথম বস্তুর দৈর্ঘ্য, দ্বিতীয় বস্তুর দৈর্ঘ্য। ও, এটা বাহিরের দৈর্ঘ্য, এটা ভেতরের দৈর্ঘ্য। এই যে দেখো, একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমার লোহা, একটা পাইপ মনে করো আমি এইভাবে নিছি, এই যে করতে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে লোহা, ভেতরের অংশ ফাঁকা, ঠিক আছে, ভেতরের অংশ এটা ফাঁকা। এটা হচ্ছে তোমার বাইরের সাইডে, এটা হচ্ছে তোমার ভেতরের সাইড। ওকে, এটা দেওয়া আছে বাইরের দৈর্ঘ্য কানে, ভেতরের দৈর্ঘ্য কানে। এবার আমি আয়তনটা বের করি, আয়তনটা বের করি। বাহিরের আয়তন কত আসে, বাহিরের আয়তন হচ্ছে যে দৈর্ঘ্য বাহু কিউব, L1 কিউব, তার মানে কত আসে 8.045 এর উপরে দাও কিউব, কত আসে, কত আসে, কত আসে, কত আসে, কত আসে, কত আসে। ও সরি, এটা হচ্ছে বাহিরের, ভেতরের দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার L1, আর এই যে ভেতরের যে দৈর্ঘ্য এটা হচ্ছে তোমার L2। ঠিক আছে, দুটো তুমি মাইনাস করলে পাইপের ইয়েটা পেয়ে যাবে, এটা হচ্ছে এতটুকু। ঠিক আছে, দুটো তুমি মাইনাস করলে তুমি কতটুকু লোহা আছে সেটা পাবে। বাইরের টুক থেকে তুমি যে ভেতরের টুক বাদ দাও, এই যে এটা হচ্ছে তোমার লোহা। ঠিক আছে, তুমি যদি ভেতরের টুক থেকে, তুমি যে বাইরের টুক থেকে, যে বাইরের টুক থেকে তুমি যে ভেতরের টুক বাদ দাও, তাহলে তুমি লোহা টুক পাই যেতেছো, তাই না? L1 থেকে L2 বাদ দেওয়া লাগবে। এটা দেখো আগে কত ঘন হয়, কিউব করে দাও, কিউব করে দিলে 520.69, 520.69 সেন্টিমিটার কিউব। এই যে ঘন সেন্টিমিটার পেয়ে গেছে। এবার আমি ভিতরের দেখি, ভিতরের আয়তন সমান L2 কিউব। L2 কত 6.03, এর উপরে তুলে দাও তুমি কিউব, তাহলে কত আসে, এটা আসে হচ্ছে তোমার 219.256 সেন্টিমিটার কিউব। তাহলে তুমি এখন দুটো বাদ দাও, অতএব লোহা আছে, লোহার আয়তন তুমি এখন কি করবা, L1 মাইনাস L2 কত আসে, এটা থেকে এটা বাদ দাও, আমি ওটা লিখলাম না, ওইটা থেকে এটা বাদ দাও, কত থাকে 301.433, 301.433 সেন্টিমিটার কিউব। এখন দেখো আমার লোহা আছে এতটুকু, 1 সেন্টিমিটার কিউব লোহার ভর এত, তাহলে এত সেন্টিমিটার কিউবের কত, গুণ করে দাও। 1 সেন্টিমিটার কিউব লোহা
কত গ্রাম? 7.2 গ্রাম। অতএব 301.433 সেন্টিমিটার কিউব লোহা 7.2 ইন্টু 301.433 গুণ করে কত 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 গ্রাম হয়? 71.3174 গ্রাম। এটাকে এখন কেজিতে নিই। কেজিতে নিলে কত হয়? 2.17 কেজি। তার মানে 2 কেজির থেকে বেশি হয়, 2 কেজির বেশি হয়। এটাই অ্যান্সার। অ্যান্সার হলো 2 কেজির বেশি হয়। 2.17 কেজি, 2 কেজির বেশি হয়। শেষ এটা 2.17 কেজি, যেটা 2 কেজি এর বেশি হবে। এই চ্যাপ্টারের লাস্ট আমরা আরেকটা সিকিউ করব, আরেকটা ছোট একটা সিকিউ করব। এটা সিকিউ অনেক ছোট, ঠিক আছে? এই চ্যাপ্টারে দুইটা নিয়ম, অনেক নিয়মে কিন্তু গেল। একটা সৃজনশীল করলে 4টা নিয়ম শেখানো, ঠিক আছে? তাহলে 3টা হলে 6টা নিয়ম। ওই 6টা নিয়মের মধ্যেই থাকবে, 6টা জিনিসের মধ্যেই থাকবে বইটি। এবার ধর রাজশাহী 23-এর একটা প্রশ্ন। রাজশাহী 23 এটা আয়তন নির্ণয় করা যায়। বলছে 1.95 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট দৈর্ঘ্যের একটি নিরেট গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার ও ভার্নিয়ার সমপাতন 6 পাওয়া যায়। ব্র্যাকেট দিয়ে বলছে ভিসি সমান তোমার হচ্ছে 0.05 মিলিমিটার। ওকে, গ নাম্বার দেখো। গ নাম্বার বলছে নিরেট গোলকের ব্যাসার্ধ কত? নিরেট গোলকের ব্যাসার্ধ কত? নিরেট গোলক যেটা আছে, গোলকটার ব্যাসার্ধ কত? গোলকের আমরা ব্যাস বের করবো, তাহলে তো আমরা ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাস নির্ণয় করবো আমরা জানি স্ক্রু গজের সূত্র L + C × LC, তাই না? এই যে তোমার ভার্নিয়ার সমপাতন, এটা না সরি এটা তোমার ভার্নিয়ার স্কেল দিতে হবে M + V × VC। তাহলে M এর মান কত? প্রধান স্কেল পার্ট 2.4 সেন্টিমিটার প্লাস V এর মান কত? V এর ভার্নিয়ার সমপাতন 6 × VC মান আছে দিয়ে দিছি। এর থেকে সহজ কিছু নেই। 0. আচ্ছা, এটা মিলিমিটার, এগুলো আবার সেন্টিমিটার, এটা সেন্টিমিটারে নেওয়া যাবে। V এর মানটা আছে মিলিমিটারে। কত মিলিমিটার? 0.05 মিলিমিটার। এই যে দেখো 0.05 মিলিমিটার। এটাকে তুমি সেন্টিমিটার নিও। 0.05 মিলিমিটারকে তুমি যখন সেন্টিমিটারে আসবা, এটা তো আমাদের সেন্টিমিটারে নিতে হবে, সেন্টিমিটারে আমাদের 0.005 সেন্টিমিটার। তাহলে এটার মান এখন বসাও 0.005। কত আসে? ব্যাস আছে হচ্ছে 2.43 সেন্টিমিটার। এটা আসছে ব্যাস, তার নাম হচ্ছে ব্যাসার্ধ। হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে d/2, তাই না? তাহলে 2.43 / 2 आंसर কত আসে? 1.215 সেন্টিমিটার आंसर। এটা একদম সহজ। শুধু ডি বের করবা, ব্যাস বের করবা, ব্যাসটা অর্ধেক করে দেবে, ব্যাসার্ধ হয়ে যাবে, শেষ। এবার নেক্সট পেজে দেখো, ঘতে যাই। এবার আমরা ঘতে যাই। ঘতে বলছে কি উদ্দীপকের গোলক এবং নিরেট গোলকের আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি? উদ্দীপকের ঘ নাম্বার, উদ্দীপকের গোলক ও ঘনক আকৃতির বস্তুর মধ্যে কোনটির আয়তন বেশি? গাণিতিক ব্যাপার। দেখো কোনটার আয়তন বেশি, আমরা দুইটার আয়তন বের করব। এক গোলকের আয়তন বের করব, তারপর আমরা ঘনকের আয়তন বের করব। আচ্ছা, প্রথমটা কি? দৈর্ঘ্যের একটা নিরেট গোলক, আর গোলকের আয়তনটা আগে বের করি। গোলকের আয়তন নির্ণয় করার সূত্র কি জানি? 4/3 V সমান 4/3 পাই আর কিউব না, 4/3 পাই আর কিউব। হ্যাঁ, 4/3 পাই আর কিউব। এটা না, এটাই তো না, গোলকের। হ্যাঁ, গোলকের। তাহলে দেখো প্রথমে আমরা গোলকেরটা বের করতেছি। আর এর মান জানি 4/3, পাই এর মান তো সবাই জানে, ক্যালকুলেটরে জানো। আর এর মান একটু আগে বের করলাম, কত আসলে জানি? 1.215।
1.215 এর উপর দাও আমরা গোলকের আয়তনটা পেয়ে যাবো। কত পাইছি গোলকের আয়তন 7.51 সেন্টিমিটার কিউব আয়তন। এবার নিরেট গোলকটার আয়তন বের করি। নিরেট গোলকের আয়তন বলছে কোনটার আয়তন বেশি, তাই না? নিরেট গোলকের আয়তনটা আমরা বের করি। নিরেট গোলকের আয়তন কি? ডাইরেক্ট বাহু কিউব। কি বাহু কিউব? এটা V1 দাও, V2 সমান বাহু কিউব। বাহু শুধু এক বছর হয়েছে দিয়ে দিছি 1.95 এর উপর দাও স্কোয়ার দিছি আমি, সরি কিউব। কত আসে? হচ্ছে তোমার 7.415 এত সেন্টিমিটার কিউব। তোমরা বলো কোনটা আনসার, তোমরা লিখো। এইটা, এই আয়তনটা হচ্ছে বেশি। আনসার শেষ। আর এই চ্যাপ্টারও শেষ। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ। আমরা তাহলে দ্বিতীয় চ্যাপ্টার শুরু করবো। এখন তাহলে আমরা কি দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করি? দ্বিতীয় চ্যাপ্টার এই ক্লাসে দেবো নাকি আলাদা ক্লাস করে দেবো? আচ্ছা, আমরা এখন দ্বিতীয় অধ্যায়টার আগে সূত্রগুলো দেখি। দ্বিতীয় অধ্যায় দেখবো গতি না, এক ক্লাসে একটা করে চ্যাপ্টারে থাকে, বুঝতে সুবিধা। এক ক্লাসে একটা করে চ্যাপ্টার থাকে। এই ক্লাসের ইয়েটা হচ্ছে 40 মিনিট হলো, 40 বা 42 মিনিট হলো। নেক্সট ক্লাসটা গতি নিয়ে থাকবে, ওটা হয়তো 1 ঘন্টা ক্লাস হতে পারে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এইভাবে একটা করে ক্লাস দেবো। সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা, তারপরে আসবে টেস্ট পরীক্ষাগুলো, তো কাজে লাগবে, ওই জন্য তাড়াতাড়ি দিতেছি। টেস্ট পরীক্ষার আগে যে এমন হতে পারে যে 2-3টা চ্যাপ্টার একখানে করে একটা করে দেবে, তখন আরও কি হবে, আরও শর্ট আলোচনা হবে। তারপরে আবার তোমাদের পরীক্ষা যখন, তোমরা তো 26 ব্যাচ, সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। ফেব্রুয়ারির আগে গিয়ে আবার রিভিশন লাইভে হবে তখন। ঠিক আছে, তোমাদের সমস্যাগুলো আমরা জানতে পারবো। আমাদের সমস্যাগুলো আমাদের সরাসরি তোমরা দেখবা। সমস্যা হলে কমেন্টে বলবো। 25 ব্যাচেরও ওইভাবে হয়েছে, লাইভে হয়েছে। 25 ব্যাচের এইরকম সুবিধাগুলো পাইনি, এত আগে থেকে ক্লাস পাইনি। 25 ব্যাচের ক্লাস হয়েছে শুধু পরীক্ষার আগের রাতটা করে। ঠিক আছে, তাতেই ভালো রেসপন্স পাইছি আলহামদুলিল্লাহ। তার জন্য তোমাদের ওই জন্য আরও আগে থেকে শুরু করি। ঠিক আছে, যেন তোমাদের প্রি টেস্ট এগুলোতে একটু হেল্প হয় আর কি। এই 3টা সিকিউর তুমি যদি পারো, প্রথম অধ্যায়ে তুমি সব সিকিউর পারো। ঠিক আছে, এই 3টা বারবার প্র্যাকটিস করো। তারপরে তোমার টেস্ট পেপার বা গাইড যেটা পারো নিয়ে বসো, সিকিউরগুলো দেখো এগুলোই। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।